কয়েকদিন পর কোথায় যাবে তুমি? ডিভোর্স হলে চলে যেতে হবে। এসাপু তো তার স্বামীর আগের স্ত্রীকে মানে ডিভোর্সি স্ত্রীকে এ বাড়িতে বিনামূল্যে রাখবে না, তাই না? মায়া, ভুল কিছু বললাম কি? অয়ন মাথা নিচু করে নেয়। আচ্ছা, আসছি তাহলে। খাবার ফ্রিজে রাখা আছে, ওভেনে দিলেই হবে। তুমি খাবে না? আসছি বলে বেরিয়ে যায় মায়া। অয়ন কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর নিজের রুমে চলে যায়। ওয়ালেট, গাড়ির চাবি, ফোন নিয়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে মায়াকে আর পায় না অয়ন। তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দেয়। মেইন রোডের ধারে পেয়ে যায় মায়াকে। মায়ার সামনে গাড়ি থামিয়ে গ্লাস নামায় অয়ন। গাড়িতে ওঠো। মাথা বের করে বলে অয়ন, কি বলছি শুনছো না? গাড়িতে ওঠো। আমি যেতে পারবো। তোমাকে বলেছি গাড়িতে উঠতে, বললাম তো। রাস্তায় সিন ক্রিয়েট করতে চাইছি না, ভালোভাবে বলছি গাড়িতে ওঠো, নয়তো আমার রাগ কেমন তুমি খুব ভালো করেই জানো। মায়া অন্যদিকে মুখ করে তাকায় মায়া। অয়নের ধমকে চমকে যায় মায়া, ফিরে গাড়িতে উঠে বসল। অয়ন চোখ রাঙিয়ে গ্লাস তুলে দেয়, সিট বেল্ট আটকে দিতে এগিয়ে যায়। মায়ের কাছে যেতে একটা সুন্দর সুবাস পায় অয়ন, কেমন একটা ঘোরে আটকে যায়। মুহূর্তের মধ্যেই সব রাগ উধাও হয়ে যায়। অয়ন মায়ের দিকে এগিয়ে যায়। মায়ের বাহিরের দিকে মুখ করে চেয়ে আছে। অয়ন মায়ের ঘাড়ের কাছে মুখ নিতেই চমকে ওঠে মায়া। অয়নের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়ছে। মায়া এদিকে ঘুরতেই দুজন ঠুস করে মাথায় বাড়ি খায়। অয়ন মাথা ডলতে ডলতে সরে আছে, কিন্তু মায়া সেভাবে নির্বোধের মতো বসে থাকে। আহ, মেরে দিলে তো। জ্বলছে বলে অয়ন মায়ের দিকে তাকায়। মায়ার চাহনি দেখে অয়ন মাথা থেকে হাত সরিয়ে সিট বেল্ট আটকে ড্রাইভ করতে শুরু করে। মায়া, শুনছি কি পারফিউম ইউজ করো? কোনোটাই না। আচ্ছা, আর শ্যাম্পু? আগে ক্লিনিক প্লাস ইউজ করতাম, তারপর জানো তোমার শরীরের আর চুলের ঘ্রাণটা মাতাল করা। অয়ন মুচকি এসে বলে, নয়, হ্যাঁ। ও। বাকি রাস্তায় অয়ন আর চোখে মায়াকে দেখে যায়, আর মায়া সারা রাস্তায় চুপ করে যায়। কলেজের সামনে আসতে মায়া গাড়ি থেকে নেমে যায়। অয়ন মায়ার যাওয়ার দিকে চেয়ে রয়। অয়ন ভাবে মায়া একবার ফিরে তাকাবে, কিন্তু মায়া ফিরে তাকায় না, চলে যায়। মায়া কলেজ বিল্ডিংয়ে চলে যেতেই অয়ন মন খারাপ করে গাড়ি নিয়ে চলে যায়। একটা সুপার শপের সামনে গাড়ি থামায় অয়ন। শপে ঢুকে অয়ন সেটা দেখল। তারপর মায়ের জন্য একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু, একটা অসাম পারফিউম। আমি এগুলো ইউজ করি আর এই দুটোই আমার কাছে বেস্ট, তাই দিলাম। কাজল, লাল লিপস্টিক আর ওর জন্য একটা পারফিউম কিনে নিয়ে বেরিয়ে এলো। তারপর সামনের দোকান থেকে একটা নীল শাড়ি, একটা মেরুন ও কাঠালি রঙের শাড়ি কিনে নিল। কাচের চুড়ি বেশ পছন্দ অয়নের। বেশ কিছু কাচের চুড়ি নিয়ে বেরিয়ে এলো অয়ন। বেরিয়ে জুয়েলারি শপে যেতেই চমকে ওঠে অয়ন। পালাবে না দাঁড়াবে এই অবস্থা। ইমন আর এশা দোকানে। এশা এক কর্নারে আর ইমন সামনেই। ইমন দেখে ফেলায় চলে যেতে পারছে না অয়ন। কি করবে? ইমন ব্যাপারটা বুঝতে পেরে সহজ হতে চায় অয়নের সাথে। কি রে তুই এখানে? আসলে ভাবি কোথায়? একা এসেছি, ও কলেজে। ও, গিফট। ইমন, আসলে এশা, রিল্যাক্স। ও গহনায় ব্যস্ত, তাই এদিকে তাকাবি না। তুই কি নিবি নিয়ে নে। অয়ন একটা ম্লান হাসিতে গহনা দেখতে শুরু করলো। অয়নকে আড়াল করে দাঁড়ায় ইমন। অয়ন অনেক খোঁজে একটা রিং আর একটা নেকলেস চুজ করে। জলদি বিল মিটিয়ে ইমন থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় অয়ন। গাড়ি স্টার্ট দেয় অয়ন। এদিকে অয়ন বেরিয়ে যেতেই এশা ইমনের কাছে এলো। ও সবটা দেখেছে। কি হয়েছে, নেয়া শেষ? কার জন্য এসব কিনলো? কেন? ওর বইয়ের জন্য। আর কার জন্য? আজকাল বউকে গিফট দেওয়া হচ্ছে, নিজের বউকে রেখে তো আর অন্য বউকে দেবে না। কি বলতে চাইছো তুমি? কিছু না। কি নিয়েছো? বিল কি দেব না, আরও নেবে? এশা সব কিছু গ্লাসের ওপর রেখে বেরিয়ে এলো। ইমন প্যাক করে নিয়ে টাকা পরিশোধ করে বেরিয়ে এলো দোকান থেকে। এশা গাড়িতে বসে এক হাত দিয়ে আরেক হাত কসলাচ্ছে। বইয়ের জন্য ডায়মন্ডের আংটি আর নেকলেস, আর আমায় কী দিত? শুধু কার্ডটা। ওদেরকে তুমি কিছুই করতে পারবে না, কারণ সে বন্ধনটা ওদের মধ্যে তৈরি হয়ে গেছে। আর ওই হলো গহনা কার্ড। একবার ভেবে দেখো, তুমি কার্ড পেতে চাতে এ গহনার কেনার থেকেও বেশি টাকা ছিল। আর সম্মান, ভালোবাসা, বিশ্বাস সবই তুমি প্রথম থেকেই পেতে। কিন্তু তুমি ছিলে ঠক, আর ভাবি কিছুই পায়নি। কিন্তু ভাবি সৎ। এমনের কথায় আরও তেলেবেগুনে জ্বলে উঠল এশা। কটমট করে বাহিরে চেয়ে রইল এশা। এমন ঠুনকো হেসে গাড়ি স্টার্ট দেয়। এশা এমনের কথা ভেবে সারা রাস্তায় এসেছে অয়ন। তালা খুলে বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেল।
বিছানার উপর সব রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিল। লম্বা শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো অয়ন। খুব ভালো সময়গুলোতে মায়ার কথা মনে পড়ে অয়নের, এখনও মনে পড়ছে। মায়াকে নিয়ে ঝর্ণার নিচে ভিজলে মন্দ হতো না, বা বারান্দায় পাশাপাশি বসে চা খেতে খেতে বৃষ্টি দেখাটা, কখনো রাতে ছাদে বসে জ্যোৎস্না বিলাস, কখনো বা গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দেওয়া, হুট করে লং ড্রাইভে যাও, দূরে কোথাও হানিমুন। এসব ভাবতে ভাবতে রেডি হয়ে নেয় অয়ন। মুচকি এসে আয়নার দিকে তাকিয়ে বলে, আজ বউটাকে সারপ্রাইজ দিলে মন্দ হয় না। বাচ্চা মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক মেরেছি, ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অ্যাটাচ হওয়া না, এবার আর কোনো কষ্ট পেতেই দিব না, সর্বসুখ এনে দেব ওকে। বলেই অয়ন কাবার্ড খুলে নিজের কাপড় একপাশ করে সাথে একের পর এক মায়ার শাড়ি জামা গুছিয়ে রাখে। নতুনগুলো প্যাক করা অবস্থায় রেখে দেয়। তারপর পাঠায় খাবার অর্ডার করে বসে বসে ফোনে মায়ার পিকগুলো ঘাঁটতে থাকে। 1 ঘন্টার মধ্যেই খাবার চলে আসে। অয়ন খাবার রেখে আবারও উপরে চলে আসে। খুব ক্ষুধা পেয়েছে, তবে এখন তো কিছুতেই খাবে না। মায়াও সকালে খায়নি, ও সহ খাবে। অয়ন ঘরে পায়চারি করছে আর ভাবছে কি করে মায়াকে সহজ করা যায়, কি করে ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে হৃদয়ের দিক থেকে ওকে কাছে টানা যায়। এসব আগে কখনোই ভাবেনি অয়ন, তাই আজ কেমন যেন শোক শোক অনুভূত হচ্ছে অয়নের। আর কিছু না ভেবে সময় নষ্ট করা যাবে না। অয়ন প্রয়োজনীয় জিনিস নিয়ে গাড়িতে উঠে বসল। তারপর ড্রাইভ করতে শুরু করলো। গন্তব্য মায়ার কলেজ। মায়া দাঁড়িয়ে আছে কলেজের পাশেই, একটু দূরেই একটা ফুচকার দোকান। মায়া একবার ফুচকার দোকানের দিকে তাকাচ্ছে, একবার হাতের টাকার দিকে। অবশেষে মায়া ফুচকার দিকে না গিয়ে মেইন রোডের দিকে হাঁটা শুরু করলো। গাড়ি সাইড করতেই অয়ন মায়াকে দেখতে পেল। গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে ফুচকার দোকানে গেল অয়ন। বেশ অনেক টাকার ফুচকা কিনে গাড়িতে উঠে একদম মায়ার সামনে এলো অয়ন। গাড়ি থেকে বেরিয়ে মায়ের হাতটা টেনে ধরে গাড়িতে বসিয়ে নিজেই বসল। খুব দ্রুত ড্রাইভ করছে অয়ন। মায়া বেশ বুঝতে পারছে অয়ন রেগে আছে, কিন্তু রাগের কারণটা বুঝতে পারছে না। এত দ্রুত যাওয়ায় মায়া বেশ ভয় পাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যায় অয়ন মায়া। অয়ন গাড়ি থেকে নেমে মায়াকে বের করে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায়। মায়া বারবার বলছে, কি হয়েছে, এভাবে টানছেন কেন, ছাড়ুন আমায়, ছাড়ুন, ছাড়ুন বলছি। অয়ন আরও শক্ত করে মায়ার হাত ধরে ঘরে নিয়ে যায়। আদনান সাহেব রুমেই ছিলেন, মুন্নিও চলে এসেছে। মায়ের গলার শব্দ শুনে দুজনেই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে ওপরের দিকে তাকায়। অয়ন দম করে দরজা আটকে দেয়। মায়ার দিকে এগিয়ে যাচ্ছে অয়ন, মায়া পিছাচ্ছে। এক পর্যায়ে মায়া দেয়ালের সাথে লেগে যায়। অয়ন মায়ার একদম কাছে চলে আসে, দুহাতে দেয়াল চেপে ধরে। আমার বউ, আবির চৌধুরীর বউ টাকার জন্য ফুচকা খায়নি, অথচ সে ফুচকা ভালোবাসে। আবির চৌধুরীর বউ টাকার জন্য হেঁটে আসে। আবির চৌধুরীর বউ সারাদিন না খেয়ে কলেজ করছে কেন, হয়? অ্যান্সার মি ডোমেন। আমি কি সত্যি আপনার বউ? করুণ চোখে তাকিয়ে প্রশ্ন করে মায়া। অয়ন হঠাৎই মায়াকে ছেড়ে, মায়া সেভাবে অয়নের দিকে চেয়ে আছে। আজকের পর যেন কখনো কলেজ যেতে না দেখি, যে শুধু এক্সাম দেবে ব্যাস, আর কিছু না। ওই কলেজ মোড়ের ছেলেদের তোমাকে দেখার জন্য কলেজ পাঠায় না তোমায়, বি কেয়ারফুল। মায়া রেগে গিয়ে বলে, আমি রোজ কলেজে যাব এখন থেকে, আর হেঁটেও আসবো, পারলে ওদের সাথে কথা বলবো, আপনার কি তাতে? আমি তো আর এসা নই যে আপনার জ্বলবে। ঠাস 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 করে 3টা চর বসায় মায়ার গালে। মায়া গালে হাত দিয়ে নিচে চেয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। তবুও শক্ত করে দাঁড়িয়ে আছে মায়া। আবারও দুহাত দেয়ালে চেপে ধরে অয়ন, তুমি কি সবটা জানো না? কেন বারবার এরকম বলো কেন? আমি তোমায় নিয়ে ভাবতে চাই মায়া, তোমায় ভালোবাসতে। ভোগ করতে চান না মায়া? ঠাস, সত্যি বলে ফেললাম। একদমই সত্যিটা বলনি। ভোগ করতে চাইলে ভালোবাসতে চাইতাম না, মায়াকে ছেড়ে দিয়ে বলল অয়ন। মায়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে চেঞ্জ করো, আমি আসছি বলে বেরিয়ে যায় অয়ন। মায়া স্তব্ধ হয়ে সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ঘর জুড়ে পায়চারি করছে ইমন। এসা প্রেগনেন্ট, এটা জানতে পারলে কি করবে ওর মাথায় আসছে না ইমনের। ও যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি ভয় পাচ্ছে। এসা কিছুতেই বাচ্চাটাকে রাখবে না, যেভাবেই হোক মেরে ফেলবে। কি করবোটা কি আমি? ওকে বলে দেব নাকি বলবো না? কিন্তু মা যদি... এমন সময় ঘরে ঢুকে এসা, পেটে হাত দিয়ে গুটি গুটি পায়ে ঘরে ঢুকছেন তিনি। আহ ইমো, আমার খুব পেটে ব্যথা করছে,
বমি পাচ্ছে। ইমন এগিয়ে এশাকে ধরে। আসো বসো এখানে বলে বিছানার উপরে বসায়। ইমো, তুমি তো ডক্টর, বলো না কেন এমন হচ্ছে, কি হয়েছে আমার? সাথে সাথে ইমনের মুখটা কালো হয়ে যায়, কিন্তু মুখে হাসি এনে স্বাভাবিক হতে চেষ্টা করে। আরে তেমন কিছু না, কতগুলো ফুচকা খেলে তাই এরকম হচ্ছে। আমি মেডিসিন দিচ্ছি, তুমি রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। এশা মুখ ঘোমরা করে চুপ করে শুয়ে পড়ে। আবার উঠে ইমনকে জড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। মুচকি হাসে ইমন। অয়ন হাতে খাবার বাটি নিয়ে ঘরে ঢুকে। মায়া চুপ করে বিছানায় বসে আছে দোপা তুলে। অয়ন মায়ার সামনে যেয়ে বসে। এই নাও, হা করো। মুখের সামনে খাবার ধরে বলে অয়ন। অয়নের দিকে হা করে তাকায় মায়া। অয়ন খাবার দিকে ইশারা করে। মায়া খাবে না বলে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু বিরিয়ানি তো মায়ের খুব পছন্দ। অয়ন ভ্রুকুচকে মায়ের দিকে তাকিয়ে আছে। তুমি কি খাবে নাকি চর বসাবো? মায়া চোখ তুলে তাকাতেই অয়ন চোখ বড় বড় করে। মায়া আর কিছু না বলে খেয়ে নেয়। মায়াকে খাইয়ে অয়নও খেয়ে প্লেট রেখে এসে আবার ফুচকা হাতে ফিরে আসে অয়ন। মায়ার সামনে ফুচকার প্লেট নিয়ে মায়ার পাশে শুয়ে পড়ে। মায়ার গালটা এখনও ফুলে আছে, শরীরটাও বেশ খারাপ লাগছে মায়ার, কিন্তু ফুচকা দেখে লোভ সামলাতে পারছে না মায়া। মায়া, একবার ডাকলে শুনতে পাও না? সন্ধ্যায় পার্টি আছে, একটু পর রেডি হয়ে নিবে। কোথায় বললে চিনবে? আমি যাব না, যেতেই হবে। অফিসের ক্লায়েন্টের দেওয়া পার্টি। আমায় নিয়ে কি করবেন? চেয়ে চেয়ে দেখব? আপনার চেয়ে চেয়ে দেখার মতো অনেক মানুষ আছে। তেরা কথা না বললে পেটের ভাত হজম হয় না। যাব না, যেতেই হবে। এমন সময় দরজায় নক করে আদনান সাহেব। আসবো মায়া? মায়া মাথায় কাপড় টেনে বলল, আসুন বাবা। এসো বাবা, বেশি সময় নেই, বেরোবো। মায়া, এখানটায় একটা সাইন করো। মায়া কলম হাতে নেয়। কিসের পেপার এটা বাবা? সময় হলেই জানতে পারবে অয়ন। মায়া সাইন করে দেয়। তোমরা রেডি হও, আমি আজই আমেরিকা ব্যাক করছি। আর মিস্টার জ্যাক পার্টির কাল দিয়েছেন। ওনার ওয়াইফ হসপিটালাইজড। ও আচ্ছা, যাক বাবা, বাঁচা গেল, মনে মনে বলল মায়া। আদনান সাহেব বেরিয়ে গেলেন। রাত 9টা। আদনান সাহেব চলে যাচ্ছেন আমেরিকা। অয়নকে সব কাগজপত্র দিয়ে আর মায়ের নামে করা অ্যাকাউন্টের চেকবই সহ যাবতীয় কাগজ দিয়ে অয়ন মায়াকে বুকে জড়িয়ে নিলেন আদনান সাহেব। ভালো থাকিস, সুখে থাকিস, খুব জলদি ফিরে আসবো আমরা। অয়ন এয়ারপোর্ট অবধি এগিয়ে দিতে চাইলে রাজি হয়নি আদনান সাহেব। বললেন, মায়া বাসায় একা, মনি তার খালার বাড়ি গেছে বলে বেরিয়ে যান আদনান চৌধুরী। কয়েক মাস পর বারান্দায় দাঁড়িয়ে আছে মায়া। আকাশের দিকে আনমনে চেয়ে চোখের পানি ফেলছে। সব হারিয়ে গেল ওর, কিছু আর নিজের রইল না ভেবে ডুকরে কেঁদে ওঠে মায়া। 1 মাস আগের সেই নির্মম ঘটনার কথা। মায়া, অয়ন যাচ্ছিল মাহিনের বাসায়। গাড়ি থেকে নেমে ফল কিনছিল অয়ন। মায়ারও খুব পানির পিপাসা পেয়েছে, গাড়িতে পানি নেই। না পেরে গাড়ি থেকে নেমে অয়নের দিকে এগিয়ে যাচ্ছিল মায়া। হঠাৎ মায়া বলে চিৎকার দিয়ে মায়াকে সরিয়ে দ্রুতগামী প্রাইভেট কারের সামনে পড়ে স্নেহা। স্নেহার মৃত্যুতে মায়া যতটা না কষ্ট পেয়েছে, মায়া তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে এটা শুনে যে স্নেহার মৃত্যুর জন্য দায়ী তারই বড় বোন এশা। এ বড় ঘটনাটি মায়ার মনে ব্যাপক দাগ কেটেছে। সেদিন এশা মায়াকে মারতেই এই ব্যবস্থা করেছিল। মায়া সেটা জানত না। স্নেহা সেই প্রথম থেকে মায়ার ভালো বন্ধু। এশার সব খবরাখবর মায়া স্নেহার থেকেই পেত। জীবনের সব দুঃখ সুখের কথা বলার জায়গায় ছিল স্নেহা। সেও চলে গেল না ফেরার দেশে। সেদিন এশাকে শাস্তি দিতে যেও পারেনি মায়া। আইনের হাত থেকে রেহাই পেলেও মা বাবার ত্যায্য সন্তান হয় এশা। শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়। দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে মায়া। মা মারা যাবার পরও ভেবেছিল আরও তো 2জন আছে, মা আছে, তারাই মায়ের শূন্যতা পূরণ করে দেবে। কিন্তু মায়ের কপালে হয়তো অত সুখ নেই, তাই তো হারালো সাবিনা বেগমকে। মনিকে হারিয়ে বেশ ভেঙে পড়েছিল অয়ন, কিন্তু নিজের মা তো আছে, তাকে পেয়ে সে শোক কাটিয়ে তুলেছে অয়ন। কিন্তু মায়া, ওর যে কেউই রইল না। সাবিনা বেগম কয়েক মাস আগে স্ট্রোক করে মারা গেছে হসপিটালে। রাবেয়া বেগম ও আদনান চৌধুরী তারাও সেটেল হয়ে গেছে আমেরিকাতে। আজকাল কিছুই ভালো লাগে না মায়ার। এত বড় বাড়িটাতে ভালোবাসাহীন ভাবে বেঁচে আছে মায়া। বিষণ্ণতায় ছেয়ে আছে মন।
অয়নের সাথে দূরত্ব যেন রয়েই গেল, বরং অভিমান অভিযোগের পালাটা আরও ভারী হয়েছে। অয়ন অফিস থেকে ফিরে সোজা নিজের রুমে চলে আসে। ফ্রেশ হয়ে বেরোতেই মায়ার সামনে পড়ে। আজকাল মায়ের প্রতি বড্ড অবিশ্বাস তৈরি হয়েছে অয়নের। মাহিনীর সাথে এত দেখা করা, হুটহাট তার বাসায় যাওয়া, এসব একদমই পছন্দ না অয়নের। অয়ন তো আর জানে না মায়া কেন যায় এও বাড়িতে। খাবার দিব? বারান্দা থেকে এসে অয়নের কাছে দাঁড়িয়ে বলল মায়া, প্রয়োজন নেই। কি হয়েছে? কি হবে? আমি একটু মাহিন ভাইয়ের বাসায় যাব। সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আপনি কি একটু দিয়ে আসবেন আমায়? অয়ন ব্যাপক আকারে রেগে যায়। গলার টাইটা খুলে দুহাত দিয়ে মায়ার দুবাহু চেপে ধরে। সারাদিন শুধু মাহিন ভাই মাহিন ভাই আর মাহিন ভাই। কি পেয়েছেটা কি? হ্যাঁ, যতক্ষণ এ বাসায় থাকো ততক্ষণ তো বাসায় থাকো না। কি চলছে দুজনের মাঝে যে আমার বন্ধু আমার থেকেও তোমার কাছে বেশি প্রিয় হয়ে গেল? আজকাল ওকে খুব মনে ধরেছে বুঝি? এখন আর কি সব সম্পত্তির মালিক তুমি? চাইলে চলে যেতেই পারো। যেতে হলে একেবারে যাও। এভাবে লুকিয়ে চুরিয়ে সম্পর্ক করে লাভ কি? নাকি সবাই জেনে যাবে বলে রাতে? মায়া করুণ চোখে অয়নের দিকে তাকায়। চলে যাব? হ্যাঁ যাব তো, খুব শীঘ্রই যাব। তবে আপনার চিন্তা ধরার মতো নয়। আর যে আজ আমায় নিয়ে আর মাহিন ভাইয়ের মতো ফেরেস্তার মতো মানুষকে নিয়ে বাজে কথা বলছেন, দুদিন পর তাকে দেখে তার পায়ে চুমু খেতে ইচ্ছে করবে। তার মতো মানুষ দুটো হয় না। আর খুব শীঘ্রই সব উত্তর পেয়ে যাবেন। খুব শীঘ্রই বলে মায়া বেরিয়ে যায়। অয়ন দেয়ালের সাথে নিজের হাত বাড়ি দিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। মায়া নিচে নেমে আসে রফিককে বলে গাড়ি বের করতে। মায়া গাড়িতে উঠে যায়। আজ খুব অসহায় লাগছে নিজেকে খুবই। অয়ন ছিল জীবনের শেষ সম্বল। ও কিনা সন্দেহ করছে নিজের বিবাহিত বন্ধুকে নিয়ে। ছি, খুব পেইন হচ্ছে নীরার। মাহিন আলতো করে জড়িয়ে আছে নীরাকে। গতকাল ডেলিভারির ডেট দিয়েছিল ডক্টর। গতকাল পেরিয়ে আজ সন্ধ্যা পার হতে চলল। নীরাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় হয়েছে। মাহিন ভয়ে কুঁকড়ে আছে। মায়াকে ছাড়া কিছুই সিদ্ধান্ত নিতে পারছে না মাহিন। এই 9টা মাস মায়াই সবসময় নীরার খেয়াল রেখেছে। তাই আজ মায়াকে না জানিয়েই কোনো স্টেপ নিতে পারছে না মাহিন। যদি হিতে বিপরীত হয়? তাছাড়া ডক্টর বলেছেন নীরার নর্মালে ডেলিভারি হবে। যদি সিজার করা হয় তবে অনেক রক্ত লাগবে। খুব ভয়ে আছে মাহিন। নীরা ঠোঁট কামড়ে বিছানায় শুয়ে পড়ল। মাহিন কতক্ষণে নীরার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর পুরো রুম জুড়ে পায়চারি করতে শুরু করলো। এমন সময় কলিং বেল বাজতেই তাড়াহুড়ো করে দরজা খুলে দেয় মাহিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, দেখো না ও কেমন করছে। আমার তো আর ভালো লাগছে না। দেখি একটু ভেতরে যেয়ে। মাহিন দরজা থেকে সরে আসে। মায়া এসে নীরার মাথার কাছে বসল। নীরু, নীরু, খুব খারাপ লাগছে? হুঁ, খারাপ লাগলে বলবি আমায়। ভাইয়া, আপনি ওর কাছে বসুন। আমি বরং স্যুপ করে আনি ওর জন্য। আচ্ছা। মায়া শাড়ির আঁচল গুজে দাঁড়িয়ে স্যুপ নাড়ছে। ডিম ভেঙে দিতে কিছু একটা লেগেছে মায়ার চোখে। মায়া চোখ কচলাচ্ছে। এমন সময় রান্নাঘরে প্রবেশ করে মাহিন। ভাবি, হলো? এই তো হয়ে এসেছে প্রায়। আহ, কি হয়েছে চোখে? বুঝতে পারছি না। জ্বালা করছে দেখি তো। মায়া হাত সরিয়ে নিল। মাহিন আস্তে করে মায়ের চোখ খুলে ফু দিতে শুরু করলো। বেশ কিছুক্ষণ ফু দিতেই জ্বালা কিছুটা কমে এলো। মায়া হাসি দিতে মাহিনও হেসে দিল। মায়া বাটিতে স্যুপ বেড়ে পিছন ফিরতে রীতিমতো শখ খেল। অয়ন, আরে অয়ন তুই হঠাৎ কেন? এসে কি খুব ডিস্টার্ব করে ফেললাম? আরে না, তা বলি এভাবে হঠাৎ এলি তো তাই। ও, আমি ভাবলাম তোদের ডিস্টার্ব করে ফেললাম। তা কেমন চলছে দিনকাল? দেখে তো মনে হচ্ছে বেশ সুখে আছিস। মাহিন হেসে বলল, ঠিক কেমন আছি এখন বলতে পারছি না। কেন, আমি আসাতে? মাহিন না বুঝলেও মায়া অয়নের কথার মানে বেশ বুঝতে পারছে। অয়নের চোখগুলো অসম্ভব লাল। রাগ চোখে মুখে ফুটে উঠেছে। কিন্তু এসব নিয়ে একটুও ভাবছে না মায়া, কারণ আজ হয়তো সব জেনেই যাবে অয়ন। মায়া অয়নের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মাহিন সুপের বাটিটা হাত থেকে নিয়ে বেরিয়ে যায়। অয়ন হাত মুঠো করে মায়ার দিকে এগিয়ে আসে। মায়া অয়নের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে পেছনে যাচ্ছে। পেছনে কিছুর সাথে পিঠ ঠেকতেই অয়ন মায়ের গলা চেপে ধরে। এত জোরে চেপে ধরেছে যে মায়া শ্বাসই নিতে পারছে না। ফর্সা মুখ নীলাকার ধারণ করেছে প্রায়। অয়ন মায়ার মুখের দিকে মুখ নিয়ে বলল, আমার থেকেও কি আমার বন্ধু তোকে বেশি সুখে রাখে, যার জন্য রাত বিরেতে চলে আসিস ওর বাসায়? একাই তো আছে, বেশ আনন্দ ফুর্তি করতে পারবি তাই।
কথাগুলো মায়ার কানে ঢুকলেও কিছু উত্তর দেওয়ার শক্তি মায়ার নেই। দম বন্ধ হয়ে যাচ্ছে, চোখ বেয়ে অনবরত পানি পড়ছে, চোখ বুজে আসতে চাইছে মায়ার। এমন সময় অন্য ঘর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। শব্দ কানে আসতেই অয়ন মায়ার গলা হালকা করে চেপে ধরে। এমন সময় আরও একটা চিৎকার আসতেই অয়ন বুঝতে পারে পাশের রুমে আরও হয়তো কেউ আছে। অয়ন তৎক্ষণাৎ মায়াকে ছেড়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মায়া নিচে বসে কাশতে থাকে, গলায় নীল দাগ বসে গেছে, গলাটা প্রচণ্ড ব্যথা করছে, জোরে জোরে শ্বাস ছেড়ে কাশছে মায়া। মাহিন নীরাকে দেখে অয়নের চোখ কপালে ওঠে জোগাড়। একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আস্তে আস্তে শোয়া থেকে উঠাচ্ছে মাহিন। মেয়েটা পেটে হাত দিয়ে চিৎকার করে কাছে। তার থেকেও বেশি অয়নের চোখ যায় দেয়ালের দিকে। দেয়ালে মাহিন আর নীরার অনেক ছবি লাগানো, বিয়ের ছবি আছে, বাগানে বসার ছবি আছে, আরও নানা রকম খুনছুটি দেয়ালে ছবি আকারে ঝুলে আছে। অয়ন চারদিকে ভালো করে দেখে আবারও ওদের দিকে তাকালো। কয়েক মিনিট নীরার দিকে তাকিয়ে আর চিনতে দেরি হলো না অয়নের। এ তো সেই মেয়েটা যাকে নিয়ে মায়া অয়নের বিয়ের দিন মাহিন অয়নকে বলেছিল। ওদের বিয়ে হলো কবে? অয়নকে জানানো হয়নি কেন? কি হচ্ছেটা কি এসব? এরকম নানা রকম কথা ভাবতে ভাবতে ঘরে ঢুকে গেল অয়ন। আবার কি যেন ভেবে বেরিয়ে এলো। রান্নাঘরে ঢুকে আটকে ওঠে অয়ন। মায়া কাছে আর মুখ থেকে রক্ত পড়ছে। অয়ন মায়ার কাছে যেতেই আবারও গলগল করে রক্ত বেরিয়ে এলো গলা দিয়ে। অয়ন ধরতে যাবে, অমন সময় বসা অবস্থায় সরে যায় মায়া। আমায় ছোবেন না, অনেক কষ্ট করে বলে মায়া উঠে দাঁড়ায়, গলা চেপে ধরে বাহিরে চলে যায়। অয়ন সেখানে দাঁড়িয়ে থাকে। এদিকে মায়া গেস্টরুমে এসে আবারও বমি করল। রক্ত দেখে অনেক ভয় পেয়েছে মায়া। বরাবর সে সময়ের কথাটা মনে আছে, যখন খুব জোরে গলা চেপে ধরেছিল অয়ন। অয়ন কি মানুষ? কেন এতটা অত্যাচার করে? ভেবে মুখটা ধুয়ে কুলি করে বেরিয়ে আসে মায়া। নীরা খুব পেইন হচ্ছে, না পেরে চিৎকার করছে নীরা। মায়া অন্যায় মুখ মুছে দৌড়ে নীরার রুমে যায়। মাহিনুকে কোলে তুলে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ালো। মায়া যেতেই মাহিন বলল, ভাবি, আমি আর 1 মিনিটও দেরি করতে পারবো না। ওকে আমি এক্ষুনি হসপিটালে নিয়ে যাচ্ছি। আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, সেটাই ভালো হবে, আস্তে করে বলল মায়া। গলায় খুব ব্যথা করেছে মায়ার, আজ আরেকটু হলেই মরেই যেত। মাহিনের পেছন পেছন মায়া বাহিরে বেরিয়ে এলো। নীরার চিৎকারে অয়নও সেখান থেকে বাহিরে বেরিয়ে এলো। মায়া গাড়িতে উঠতেই মাহিন মায়ের কোলে নীরার মাথা দিয়ে নীরাকে সিটে শুইয়ে দেয়। মাহিন গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করে। অয়ন হ্যাবলার মতো চেয়ে থেকে গাড়িতে উঠতে নিলে দেখে সদর দরজা খোলা। অয়ন আবার বাসার ভেতর যায়। তাকে দরজার পাশে ঝোলানো চাবি নিয়ে দরজা লক করে বেরিয়ে আসে। গাড়িতে উঠে দ্রুত ড্রাইভ করতেই অয়ন মাহিনের গাড়ি পেয়ে যায়। মাহিনের গাড়ি ফলো করে সিটি হসপিটালে এসে পৌঁছায় অয়ন। নীরাকে কেবিনে দিয়ে সামনে পায়চারি করছে মাহিন। অয়ন মাহিনের দিকে একবার তাকাচ্ছে, একবার মায়ার দিকে। মায়া বসে আছে, একবার গলায় হাত দিচ্ছে, আবার অপারেশন থিয়েটারের দিকে তাকাচ্ছে। আর মাহিন বরাবর ওদিকেই তাকাচ্ছে, আর হাত মুঠ করে বিড়বিড় করে কি যেন পড়ছে। কতটা আঘাত দিয়েছি আজ মায়াকে, তা ভেবে অনুতপ্ত অয়ন। তার এত একটা ভালো বন্ধুকে নিয়ে এত সন্দেহ করেছে, সবটা না জেনেই। আর মায়া এতদিন নীরার প্রেগনেন্সির জন্যই গত কয়েক মাস যাবৎ মাহিনের বাসায় আসত, আর ও কিনা বাজে কথা শুনিয়েছে। ভেবে লজ্জা পাচ্ছে অয়ন। আর কখনো মায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না অয়ন। তাহলে কি ওর কাছে আসতে গিয়ে আরো দূরে চলে গেল? মাহিনের কাঁধে হাত দেয় অয়ন। মাহিন ঘুরে দাঁড়ায়। মাহিনের চোখে পানি, শরীরটাও কাঁপছে। অয়ন বিস্মিত চোখে চেয়ে আছে মাহিনের দিকে। অয়ন, ও ঠিক আছে তো? কতক্ষণ হলো কোনো খবর পাচ্ছি না। আমার তো আর ভালো লাগছে না। হ্যাঁ, ঠিক আছে, দেখবি নীরা একদম সুস্থ থাকবে। আর বাবু, সত্যি বলছিস তো? স্বস্তির নিঃশ্বাস নেয় মাহিন। এশার আজান দিতেই মাহিন মায়ের কাছে দাঁড়ায়। মায়ের হাতটা ও 2 হাতের মুঠোয় নিয়ে নেয়। বোন, ওর দিকে একটু খেয়াল রেখো, আমি নামাজ পড়ে আসব। মায়া শুধু মাথা নাড়ায়। মাহিন হসপিটালের পাশের মসজিদে চলে যায়। মায়া চুপ করে বসে আছে। অয়ন কিছু সময় পায়চারি করে মায়ার পাশে বসল। মায়া ভয় পেলেও প্রকাশ করতে পারল না। অয়ন কিছু বলতে পারছে না, কিছু বলতে চাইল। এমন সময় ডক্টর বেরিয়ে এলো। মায়া এগিয়ে গেল। মিসেস মায়া, পেশেন্টের রক্ত লাগবে। রক্ত ও পজিটিভ, যা আমার ইভেন ঢাকার কোনো ব্লাড ব্যাংকে নাই। আর এক্ষুনি আর্জেন্ট ব্লাড লাগবে। মায়ের ব্লাড গ্রুপও ও পজিটিভ।
স্কুলে পড়াকালীন সবার ব্লাড টেস্ট করানোর সময় দুজন করেছিল। সেই থেকেই মায়া জানে নীরা আর ওর রক্ত একই। মায়া আস্তে করে বলল, আমার রক্ত ও পজিটিভ, আমি রক্ত দিব, চলুন ডক্টর। একবার মায়াকে ভালো করে দেখল, তারপর বলল, কিন্তু আপনাকে তো অসুস্থ মনে হচ্ছে খুবই, আপনি কি করে? অত কথা বলার সময় নেই ডক্টর, আমার থেকেও এখন ওর বেঁচে থাকাটা জরুরি। ওর সন্তান আছে, ওর স্বামী ছাড়া আর কেউ থেকেও নেই। আমার থেকেও ওর বেঁচে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আমার যে বলেই থেমে গেল মায়া। চলুন, গলায় ব্যথা করছে, আটকে আছি কথা। ডক্টর কিছু সেকেন্ড চুপ থেকে বলল, চলুন। মায়াকে নিয়ে যাওয়া হলো ভেতরে। অয়ন কিছু বলতে যেও পারল না। আজ নিজেকে খুব অসহায়, খারাপ, বাজে মানুষ মনে হচ্ছে। কতটা আঘাত করেছে আজ। মাহিন হন্তদন্ত হয়ে এলো। অয়ন, ডক্টর এসেছিল? ভাবি কোথায়? মায়া নীরাকে রক্ত দিতে গেছে, ওর রক্ত লাগবে। অয়নের কথায় চুপ করে যায় মাহিন। নীরা ঠিক আছে তো? ওকে আগের মতো সুস্থ স্বাভাবিক ফিরে পাবো তো? ওর আগের মতো ঠিক হয়ে যাবে তো? এমন নানা প্রশ্ন এসে জড়ো হচ্ছে মনে। মাহিন চুপ করে বসে পড়ল। জানিস অয়ন, সেই প্রথম থেকেই ভাবি আমাদের পাশে ছিল। নীরাকে খাওয়ানো, ডক্টর দেখানো, রেগুলার হাঁটাহাঁটি করা, সব কিছুতেই মায়া পাশে ছিল। সবসময় আমার মতো করে আগলে রেখেছে নীরা। আমি নীরাকে যতটা ভালোবাসি, মায়াও নীরাকে তেমন করেই ভালোবাসে। কত সময় কতভাবে সাহায্য করেছে আমাদের। আমি ভাবি নয়, যেন একটা বোন পেয়েছি রে। নিজের বোন হলেও এতটা করতো না। সবসময় নিজের ভাইয়ের মতো করে সব কাজে হেল্প করেছে, পাশে দাঁড়িয়েছে। আজ রক্ত দিয়ে আমার বউটাকে বাঁচাচ্ছে। এ ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। সত্যি অয়ন, তুই খুব ভাগ্যবান, খুব। মাহিন এক নিঃশ্বাসে কথাগুলো বলে অয়নের কাঁধে হাত রাখল। কথাগুলো আরও বেশি আঘাত করেছে অয়নকে। তীরের মতন ফুটেছে ক্ষতস্থানে। অয়ন এতটা খারাপ ভাবতে পারল কি করে? এই অনুশোচনায় দগ্ধ হচ্ছে অয়ন। কিছু সময় পর বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। মাহিন দ্রুত পায়ে সামনে এগোতেই নার্স বাবু কোলে মাহিনের সামনে দাঁড়ালো। এই নিন মিস্টার মাহবুব, আপনার মেয়ে। আর নীরা? নীরা কোথায় আছে? ও কেমন আছে? আমি ওকে দেখতে চাই। কোথায় ও? উত্তেজিত হয়ে বলল মাহিন। রিল্যাক্স মিস্টার মাহবুব, আপনার স্ত্রী সুস্থ আছে, ইভেন উনি ভালো একদম। কেবিনে দেওয়া হয়েছে ওনাকে, আপনি দেখে আসুন। মাহিন দ্রুত পায়ে কেবিনে চলে গেল। নীরা কপালে হাত রেখে শুয়ে আছে। মাহিন পাশে বসে নীরা একটি হাত ওর দুহাতের মুঠোয় নিয়ে বলল, কেমন লাগছে এখন? নীরা কপাল থেকে হাত সরিয়ে বলল, ভালো। বাবু দেখেছ, একদম তোমার মতো হয়েছে মেয়েটা। না, দেখিনি। দেখেছ তোমার শরীর কতটা দুর্বল। নর্মাল ডেলিভারিতে এই অবস্থা। স্যালাইন দিতে হবে, রক্ত দিতে হবে ঠিকভাবে। একদমই খাও না। নীরা মুচকে এসে বলল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে অত ভেবো না। বাবুকে কোলে নাও। আর মায়া কোথায়? আমাকে রক্ত দিয়ে আবার সে অসুস্থ হয়ে যায়নি তো? নার্স অয়ন দরজার সামনে দাঁড়িয়েছিল। মাহিনের কথা শুনে অয়ন মাহিনের দিকে তাকিয়ে আছে। আর দুজন নার্স চোখাচোখি করছে। এমন সময় মায়া আস্তে করে কেবিনে ঢুকল। আজ ওনার জন্য এতটা সুস্থ আপনি। উনি না থাকলে যে আজ কি হতো? ওনার সাহসেই আজ আপনি আপনার স্ত্রী সন্তানকে একসাথে সুস্থ অবস্থায় দেখতে পারছেন। একজন নার্স মায়াকে দেখে কথাটা বলে ওঠে। এখন এসব কথা থাক, আস্তে করে বলল মায়া। বাবুকে আলতো করে কোলে নিয়ে মাহিনের কোলে দিল। মাহিন বাবুকে কোলে নিয়ে কপালে একটা চুমু খেল। ভালো করে কোলে নিতে পারে না, একদম ছোট তো। মায়া হালকা করে ধরে আছে। অয়ন, এদিকে আয়। অয়ন মাহিনের কাছে এসে দাঁড়ায়। অয়নকে খুব অসহায়, ছন্নছাড়া দেখাচ্ছে। হয়তো কিছু হয়েছে ভেবেই মাহিন বলল, নে, ওকে কোলে নে। অয়ন কাপা কাপা হাতে বাবুকে কোলে নেয়। এক অন্যরকম অনুভূতি হচ্ছে অয়নের। কেমন হাত কাঁপছে। বুকের সাথে মিশিয়ে ধরল অয়ন। বাবুও চুপ করে ঘুমিয়ে পড়ে। অয়নের প্রথম এত ছোট বাবু কোলে নিল। কেমন যেন লাগছে ওর। বুক ঢিপ ঢিপ করছে আরও বেশি। অয়ন বাবুর কপালে একটা চুমু খায়, তারপর আলতো করে মাহিনের কোলে দিল। মাহিন বাবুকে নীরার পাশে শুয়ে দিল। আপনারা কাল বিকেলেই ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন বলে নার্স দুজন বেরিয়ে যায়। ওদের স্পেসের জন্য মায়াও বেরোতে নেয়, অমনি মাথাটা ঘুরে যায়। দেয়ালে মাথাটা জোরে বাড়ি লাগে। মায়া ঢলে পড়তেই অয়ন ধরে নেয়, চিৎকার করে ওঠে, মায়া! জ্ঞান ফেলে মায়া নিজেকে বিছানায় আবিষ্কার করে। আধো আধো চোখে চারিদিকে চোখ বোলায়।
অয়ন সোফায় বসে আছে মাথা নিচু করে। মায়ার মাথাসহ গলা খুব ব্যথা করছে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায় মায়া। অয়ন উঠে গিয়ে খাবার আনতে যায়। খাবার নিয়ে ফিরে এসে দেখে মায়া কিছু কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করছে। কিছু খুঁজছ? অয়নের কথার কোনো জবাব না দিয়ে মায়া একটা কাগজ বের করে। আস্তে আস্তে করে সোফায় বসে। অয়ন খাবারের প্লেটটা টেবিলে রেখে মায়ার পাশে বসে। মায়া, আমি বলতে চাইছিলাম যে। বলুন, আস্তে করে বলল মায়া। তোমার কি খুব কষ্ট হচ্ছে? হওয়াটা কি অস্বাভাবিক? আই অ্যাম সরি। আসলে তখন মাহিন তোমার চোখে ফদি ছিল বলে নিজেকে সামলাতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আমি আমি আর কখনোই তোমার গায়ে হাত তুলব না, বাজে কথা শোনাবো না। যাই হয়ে যাক, কখনো তোমাকে অবিশ্বাস করব না। আই প্রমিস। প্লিজ এবারের মতো মাফ করে দাও। এক নিঃশ্বাসে বলল অয়ন। আমি আপনাকে আর কখনো সেই সুযোগটাই দিব না মিস্টার চৌধুরী। আর বরাবরই আপনি এমনিতেই মার খাই, বিনা দোষে বিনা অপরাধে। আজ কি মনে হচ্ছিল জানেন? সেদিন ভুল করে ছাদের রেলিংয়ে উঠে ওপরে ছিলাম, কিন্তু সেদিন আমার সত্যি সত্যি ঝাঁপ দেওয়া উচিত ছিল। আমিও শেষ হয়ে যেতাম, সাথে সাথে সব সন্দেহ, অভিযোগ, অত্যাচারও। মায়া, তাচ্ছিলের হাসি দেয় মায়া। কলমটা নিয়ে একটা কাগজে সাইন করে। তারপর অয়নের দিকে কাগজটা বাড়িয়ে দেয়। কি এটা? মনে আছে? বাবা যাওয়ার দিন একটা কাগজে আমায় সাইন করতে বলেছিল। সেটা ছিল একটা উইল। বাবা তার সকল সম্পত্তি 3 ভাগ করে 1 ভাগ আমার নামে করে দিয়েছিলেন। সেটাই আমি আজ আপনার নামে লিখে দিলাম। ব্যাস, সব দায় শেষ করে দিলাম। বলে আবার হাসে মায়া। অয়ন করুণ চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। এভাবে কি বলছো? দায় মানে? কি করতে চাচ্ছে মায়া? অয়ন এগিয়ে আসে মায়ার দিকে। মায়া আজ একটুও পিছ হয়নি, ঠায় বসে আছে। অয়ন আচমকা মায়াকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। মায়া কেঁপে ওঠে। কতদিন পর অয়ন এভাবে জড়িয়ে ধরেছে জানা নেই মায়ার। কতদিন পর এভাবে স্পর্শ পেল জানা নেই মায়ার। মায়ার দৃষ্টি স্থির করে সামনে তাকিয়ে আছে। মায়া প্লিজ, এমন কিছু করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আল্লাহর কসম, আমি তোমাকে আর কোনোদিন সন্দেহ করব না। যাই হোক, আমি আগে তোমার থেকে জানতে চাইব। এবারের মতো ক্ষমা করে দাও মায়া, প্লিজ। মায়া কিছু বলল না। বেশ সময় ধরে বুকে জড়িয়ে রেখেছে মায়াকে। মায়াও চুপটি করে আছে। অয়নের আজ খুব ভালো লাগছে মায়াকে এভাবে জড়িয়ে রাখতে। দুজনেই চুপ করে আছে। বুকের ঢিপ ঢিপ আওয়াজগুলো খুব তীব্র গতিতে বেরিয়ে আসছে। দুজনেই তা অনুভব করছে। কতক্ষণ এভাবে নীরবে কেটে গেছে জানা নেই। নীরবতা ভেঙে মায়া বলল, আমার খুব ক্ষুধা লেগেছে। অয়ন মায়ার থেকে সরে এসে বাঁ হাতের পিঠ দিয়ে চোখটা মুছে নিল। তারপর মায়াকে তুলে খাইয়ে দিতে লাগল। মায়ার গলা খুব ব্যথা করছে, খেতে পারছে না। অয়ন বুঝতে পেরে খাবার রেখে নিচে চলে যায়। মায়া যাওয়ার পানে চেয়ে আছে। সোফাতে ফিরে আসে অয়ন। এটা খাও, কাল তোমায় নিয়ে ডক্টরের কাছে যাব। তার হয়তো আর দরকার হবে না। মানে? না, কিছু না। তাহলে খেয়ে নাও। সকালে পরে হাতে চিঠি নিয়ে থ মেরে বসে আছে অয়ন। কিছু ভাবতে পারছে না সে। দুনিয়া অন্ধকার লাগছে। মায়া এভাবে ওকে ছেড়ে চলে যাবে ভাবতে পারেনি অয়ন। রাতে কত বুঝিয়ে মায়াকে বুকে নিয়ে জোর করে শুয়েছে অয়ন। কত প্রশান্তি লাগছিল ওকে জড়িয়ে ঘুমাতে। মনে মনে বলছিল, রোজ তোমায় বুকে নিয়ে ঘুমাবো আমি। কিন্তু সকালে এত বড় আঘাত পাবে ভাবিনি অয়ন। মায়ার লেখা চিঠি হাতে নিয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও কাঁদতে পারছে না অয়ন। বুকে চিনচিন ব্যথা করছে। মায়ার শূন্যতা প্রবলভাবে টের পাচ্ছে অয়ন। মনে হচ্ছে মায়াকে ছাড়াও নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মায়াকে ছাড়া বাঁচতেই পারবে না ও। চিৎকার করে বলে, মায়া। কি বলে সম্বোধন করব বুঝে উঠতে পারছি না। হয়তো কখনো সে অধিকারটা পাইনি। সে প্রথম থেকে সবার বিরক্তি, কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। নানা সময় নানান রকমভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছি। কেউ একজন স্বামিত্বের অধিকার ফলিয়েছে। কখনো সে বুঝতে চায়নি বিনা দোষে অনেক মার খেতে হয়েছে। অবশ্য এটাতে তো আমি অভ্যস্ত, কারণ ছোটবেলা থেকেই। যাই হোক, বাবাকে হারিয়ে খুব কষ্টে বড় হয়েছি। মাকে হারিয়েছি, মনিকে হারিয়েছি, প্রিয় বন্ধুটাকেও হারিয়েছি। আরেক বাবা মাও চলে গেছেন একা রেখে। তবুও বাঁচতে চেয়েছি, কিন্তু বারবার চেষ্টা করেও আমি হেরে যাচ্ছি। হাঁপিয়ে উঠেছি আমি, আর পারছি না। একটু শান্তিতে বাঁচতে চাই আমি, আর কিছুই চাই না। তাই সব রেখে না রেখে নয়, আপনার সব কিছু আপনার করে দিয়ে একেবারে চলে যাচ্ছি। আর ফিরতে চাই না, আর ফিরবও না। আমি মামার কাছে যাচ্ছি না,
দয়া করে আমাকে টেনশন দিবেন না। ভেবে নিবেন কোনো এক দুর্ঘটনায় আমি মারা গেছি। জানি না কী লিখছি, কি লিখতে চাইছি, তবে এইটুকু বলবো, কোনো কষ্ট নিয়ে থাকলে মাফ করে দিবেন। মায়া নামে কেউ ছিল ভুলে যাবেন। ভালো থাকবেন। নতুন করে সংসার শুরু করুন। নতুন জীবনের জন্য শুভ কামনা রইল। মায়া। কাগজের লেখাটায় আরও একবার চোখ বুলিয়ে উঠে দাঁড়ায় অয়ন। শেষ 2 লাইন খুব রাগ তুলে দিয়েছে। কাগজটাকে মুচড়ে বিছানায় ফেলে দেয়। ড্রেসিং টেবিলের ওপর সব গহনা রাখা, কিছুই সাথে নেয়নি। কোথায় যেতে পারে ও? কোথায় যাওয়ার জায়গা আছে ওর এই শহরে? কোনো বিপদে পড়ে যদি? কোথায় আছে এখন? কোথায় পাবো ওকে? এমন অনেক প্রশ্ন উকি দিচ্ছে মনে। অয়ন ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলে। শব্দ পেয়ে মুন্নি ওপরে আসে, দরজার সামনে দাঁড়িয়ে থাকে। অয়ন মায়ের ফোনে কল দিতেই ফোনটা পাশের টি টেবিলে বেজে ওঠে। রাগে নিজের ফোনটা আছাড় দিয়ে চাবি নিয়ে বেরিয়ে যায়। দরজার পাশ থেকে মুন্নি বলে ওঠে, আমার মনে হয় ভাবি খোরশেদ কাকুর বাসায় গেছে। অয়ন কপাল কুঁচকে মুন্নির দিকে তাকায়। কাল কাকুই ভাবিকে কল দিয়েছিল। আমিন আন্টিও খুব কান্নাকাটি করল ভাবির লগে কথা কইয়া। ঘরটা পরিষ্কার করে রাখিস বলেই আর 1 মিনিটও দাঁড়ালো না অয়ন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। এসা মায়ার পায়ের কাছে বসে কাছে। মায়াও নীরবে চোখের পানি ফেলছে। মায়া, আমি সত্যি বলছি, আমি তোমাকে মারতে গাড়ি পাঠাইনি। সিফাতকে চিনো তুমি? সিফাত, ওই যে মাহিনের পার্টির দিন তোমাকে টাচ করলো। আর অয়ন ওর কলার চেপে ধরল। শোনো তবে, স্নেহার মৃত্যুর আগের দিন আমি তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। ঘরে বসে বই পড়ছিলাম। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ির ননদ কেউ ছিল না। ইমন গিয়েছিল আমার জন্য ফুচকা আনতে। এমন সময় সিফাত 2 জন ছেলেকে নিয়ে বাসায় ঢোকে। মিনতি আমাদের বাসার কাজের মেয়ে। ও দরজা খুলে দিতেই সিফাত সহ আরও 2 জন লোক আমার ঘরে ঢুকে। জানতে চায় স্নেহা কোথায়। সিফাত স্নেহাকে বিয়ে করতে চায়। আমি জানতাম সিফাত ভালো ছেলে নয়, ও মেয়ে পাচারকারীর সাথে জড়িত। সিফাতকে আমি চলে যেতে বলতেই পাশের একজন বলে উঠল, মায়া খবরটা পেলেই চলবে। মায়া কোথায়? ওরা আরও অনেক রকম কথা বলতে শুরু করলো। কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা আমার বাবুকে মেরে ফেলার হুমকি দেয়। আমি তাও বলিনি। একসময় ঘরের জিনিসপত্র ওলটপালট করে ফেলে। আমি চিৎকার করে কাঁদতে থাকি। একসময় সিফাত বাবু নামের একটি ছেলেকে বলে আমার পেটে লাথি দিতে। তখন আমি বলে দিই, তোমরা হোটেল প্লাসের পাশের কফি শপে আছো। কারণ স্নেহা যাওয়ার আগে বলে গিয়েছিল ও আজ তোমার আর অয়নের সাথে দেখা করতে যাচ্ছে, আর তোমরা নাকি মাহিন ভাইয়ের বাসায় যাবে। তারপর ওরা সবাই আমার হাত মুখ বেঁধে রেখে চলে যায়। চিৎকার করে কাঁদতে থাকে ঈশা। মায়া, মায়া জানো, যখনই আমি জানতে পারলাম স্নেহার নেই আর সবার কাছে ওরা এটা ছড়িয়ে দিয়েছে যে আমি তোমাকে মারতে গাড়ি পাঠিয়ে স্নেহাকে মেরে দিয়েছি, তখন আমি অনেক অবাক হয়েছি জানো। আমি নিচে নামতে গিয়ে সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যাই। আমি বাঁচাতে পারিনি আমার বাচ্চাটাকে। ইমন এসে দেখে সব শেষ বলে কান্নায় ভেঙে পড়ে ঈশা। আমি আমার বাচ্চাটাকে হারিয়েছি, আমার একমাত্র বোনটাকে হারিয়েছি, যে বোনটা আমার নিজের মায়ের পেটে না হলেও তার থেকে বেশি আপন। তাকে বাঁচাতে পারিনি আমি। বাচ্চা মারা যাওয়া শ্বশুরবাড়িও হারিয়েছি, নিজের মাকে শেষ সময় পেয়েও হারিয়েছি। আমার আর কিচ্ছু নেই। বিশ্বাস কর মায়া, আমি তোমাকে মারতে চাইনি। তুমি বিশ্বাস না করলে ইমনদের বাসার সিসিটিভি ফুটেজ দেখতে পারো। মায়া, আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম রাগের বশে, কিন্তু যখন ইমন আমায় বুঝতে শিখালো যে তোমার ক্ষতি করে আমার লাভ নেই, বরং আমার নিজেরই ক্ষতি হবে, তখন আমি বুঝেছি, নিজেকে শুধরেও নিয়েছি। আর ক্ষতি করতে চেয়েছিলাম বলেই আজ আল্লাহ আমার থেকে কত কিছু নিয়ে গেছেন দেখেছ, বলে আবারও কান্নায় ভেঙে পড়ে ঈশা। বিছানায় বসে আছে মায়া। মায়ার পায়ের কাছে বসে কাঁদছে ঈশা। মায়াও নীরবে কাঁদছে। সোফায় বসে আছেন খোরশেদ আলম ও ইমন, পাশে দাঁড়িয়ে আছে আমিনা বেগম। সবার চোখেই পানি, সবাই আজ চুপ, কারো যে কিছু বলার নেই। বেশ কিছু সময় নীরবতার সাথেই কেটে যায়। এশা চোখ মুছে মায়ের পাশে বসে মায়ের হাতটা শক্ত করে ধরে। এর জন্যই আমি কাল বাবাকে দিয়ে তোমায় ডেকে এনেছি। বলো মায়া, তুমি আমায় মাফ করে দিয়েছে তো? বলো না। মায়া 2 চোখ মুছে মুখে হাসি ফুটিয়ে বলে, আল্লাহ যা করেন নিশ্চয়ই কোনো কারণেই করেন, আর আমাদের ভালোর জন্যই করেন। হয়তো এতেও আমাদের কিছু ভালো রয়েছে। বলে দীর্ঘশ্বাস ছাড়ে। উঠে ইমনের হাত এশার হাতটা রাখে। ভালো থাকো তোমরা,
সুখে থাকো। সবার মুখেরই প্রশান্তির হাসি ফুটে ওঠে। মায়ার এশার মাকে সালাম করে, বেঁচে থাক মা, অনেক সুখী হ। এশার বাবাকেও সালাম করে, উনিও মাথায় হাত রেখে দোয়া দেন। ভাবি, আবার আসবেন আমাদের বাসায়। আমাদের বাসা বলতে কিন্তু এটা নয়। ইমন মা কি সবটা মেনে নেবে? এশা ইমনের মুখের দিকে চেয়ে বলে, মাইয়া আমাকে ফোন দিয়ে সিসিটিভি ফুটেজটা দেখায়। মাইয়া আমাকে বলেছেন তুমি যেন মায়া ভাবির কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না এশা। এশার মুখে শোকময় হাসি রেখা ফুটে ওঠে। আমেনা বেগম নিজের মেয়ের জন্য আঘাত পেলেও এশার সুখ দেখে প্রশান্তিময় হাসি হাসেন আর স্নেহার জন্য দোয়া করেন। ভাবি, সেদিনের পর থেকে সিফাত ও বাবু পলাতক, তাই আমরা ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারিনি। ও আচ্ছা, বলে ওঠে মায়া। আচ্ছা, আজ তাহলে আসি আমি, বলেই সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় মায়া। এশা দরজা আটকে দেয়। দরজায় নক পড়ে 2-3 বার। ইমন বিরক্তি নিয়ে দরজা খুলে অবাক হয়ে যায়। অয়ন তুই? অয়ন কিছু না বলে ভেতরে ঢুকে যায়। ইমন, মায়া কোথায়? কে এসেছে? বলেই এশা ড্রয়িং রুমে আসে। অয়ন এশাকে দেখে পুরোই শকড। ওড়না দিয়ে পুরো শরীর ঢাকা, শুধু মুখটা দেখা যাচ্ছে। ফুলহাতা জামা পরা, ভ্রুয়ের কাটা দাগটা নেই, কপালে টিপ নেই, উশৃঙ্খল সাজও নেই, পুরো মাথা ঢেকে কাপড় দেওয়া। অয়ন কোনোদিন কল্পনা করেনি এশাকে এভাবে দেখবে। পুরো থ হয়ে যায়। এশা অয়নের এভাবে তাকানো দেখে মাথা নিচু করে নেয়। ইমনের কথাই হুঁশ এলো অয়নের। হ্যাঁ মায়া, কোথায়? ভাবি তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। কতক্ষণ আগে? এই তো 7-8 মিনিট হবে। আচ্ছা, বলে বেরিয়ে যেতে নেয় অয়ন। অয়ন, কিছু বলবি? কি হয়েছে? তোকে এমন শুকনো লাগছে কেন? আর ভাবি কি তোকে বলে আসেনি? জানি না রে, তবে বলবো মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু সে ভালোবাসা দিয়ে ওকে ভালো রাখতে পারছি না। বারবার আঘাত করে ফেলছি। কিছু মানুষের বিষে আজ। যাই হোক, আছি, বলে বেরিয়ে যায় অয়ন। শেষ কথাটা যে এশাকে উদ্দেশ্য করে বলেছে সে তার ঢের বুঝতে পারছে এশা। কাঁদতে চেয়েও পারছে না, চোখে পানি টলমল করছে। ইমন দরজা আটকে এশার কাছে এসে দাঁড়ায়। 2 চোখের পানি মুছে আলতো করে কোলে তুলে নেয়। মিষ্টি করে হেসে রুমের দিকে পা বাড়ায়। এশা ইমনের গলা জড়িয়ে বুকে মুখ গুজে কাঁদতে থাকে। কেঁদো না এশা, যা হবার হয়ে গেছে। কেঁদে আর লাভ নেই, বরং নামাজ পড়ে দোয়া করো সব যেন ঠিক হয়ে যায়। এশা শুধু মাথা নাড়ে। এশার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায় ইমন। সারাদিন ধরে গাড়ি নিয়ে মায়াকে খোঁজে অয়ন, কোথাও পায়নি। অবশেষে ক্লান্ত হয়ে একটা পার্কের পাশে গাড়ি থামায়। শরীর চলছে না আর। সারাদিন কিছু খায়নি, তার উপর কড়া রোদ। প্রায় 2:30 বাজে। তীব্র রোদে মেয়েটা কোথায়? বুক ফেটে কান্না আসে অয়নের। মাথা নিচু গ্লাস দিয়ে বাহিরের দিকে তাকিয়ে রইল অয়ন। হঠাৎই লেকের এক কোণে চোখ গেল অয়নের। একটা মেয়ে নীল একটা জামা পরে বসে আছে। চুলগুলো উড়ছে, বিধায় মুখটা স্পষ্ট করে দেখা যাচ্ছে না। মেয়েটাকে দেখে অয়নের কলিজায় চিপ দিল। মনে হলো ও দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গেল। মায়া, কারো কথায় মুখ তুলে তাকায় মায়া। অয়নকে দেখে চমকে যায়, উঠে দাঁড়ায়। এখানে বসে আছো কেন? মায়া কিছু বলে না। কখন এলে? আর এখানে কেন? মনে হচ্ছে কিছুই জানেন না, এমন ভান করছেন। না, আমি কিছুই জানি না। চলো বাসায় চলো। আমি যা বলার বলে এসেছি, আমি বাড়ি ফিরবো না। দেখো মায়া, এটা পাবলিক প্লেস, এখানে সিনকেট করো না। আশেপাশের সবাই কেমন করে দেখছে আমাদের, দেখেছ তো? আপনি চলে যাচ্ছেন না কেন বলুন তো? অয়ন আর কিছু না বলে কোলে তুলে নেয় মায়াকে। মায়া হা হয়ে যায়। অয়ন মায়াকে কোলে নিয়ে এগোয়। এক মহিলা পাশ থেকে বলে উঠল তার স্বামীকে, দেখেছ বউকে কিভাবে ভালোবাসে? তুমি হলে তো ফেলেই চলে যেতে, বলে তার স্বামীর থেকে মুখ ঘুরিয়ে নেয়। অয়ন কথাটা শুনে মুচকি এসে গাড়িতে উঠে মায়াকে বসিয়ে দেয়। মায়া বরাবর নেমে যেতে চাইছে, পাগলামি করছে, হাত পা ছুড়ছে। অয়ন মায়ার দুহাত নিজের আয়ত্তে এনে দ্রুত ড্রাইভ করছে। খুব তো ভালো চিঠি লেখা শিখে গেছো, তাই না? আজ বাসায় গিয়ে দেখবে কত চিঠি লিখতে পারো। আজ তোমায়। মায়া ভাবে আজও বোধহয় খুব মারবে অয়ন। ভয় নিয়ে চুপ করে বসে থাকে মায়া, বাহিরে তাকিয়ে। বাসায় এসে মায়াকে কোলে তুলে নিজের রুমের দিকে পা বাড়ায়। মুন্নি দেখে মুখ টিপে হাসে। মায়া মুন্নির দিকে কপাল কুঁচকে তাকাতে তাকাতেই অয়ন রুমে চলে যায়। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। কি সমস্যা আপনার? এরকম কেন করছেন? অয়ন দরজা আটকে মায়ের কাছে এসে দাঁড়ালো। রিল্যাক্স মায়া,
বসো এখানে, আমি বসবো না, আমি চলে যাব, আমায় যেতে দিন বলে মায়া সামনে এগোয়। অয়ন পেছন থেকে মায়ের কোমর জড়িয়ে ধরে সামনে নিয়ে এনে দাঁড় করায়। মায়া খুব চেঁচামেচি শুরু করে দেয়। এক পর্যায়ে মায়া অয়নকে খুব জোরে ধাক্কা দেয়। আচমকা ধাক্কায় অয়ন টাল সামলাতে না পেরে বিছানায় বসে পড়ল। মায়া দরজা খুলতে যেতে নিলেই অয়ন উঠে মায়াকে টেনে ঠাস করে চড় মারে। মায়া গালে হাত দিতে যাবে, এমন সময় অয়ন হাত দেয়ালে চেপে ধরে মায়ার ঠোঁটে ঠোঁট ডোবায়। নিমিষে মায়া যেন শান্ত হয়ে গেছে। শরীর জুড়ে অন্যরকম এক অনুভূতি বয়ে গেল। মায়া নড়তে পারছে না। স্থির হয়ে দাঁড়িয়ে অয়নের উপর শরীরের সব ভার ছেড়ে দেয়। অয়ন হাত ছেড়ে মায়ের কোমর চেপে ধরতেই মায়া কেঁপে ওঠে। কানের কাছে মুখ নিয়ে বলল, সংসার তোমার সাথে শুরু করার প্রতিজ্ঞা করে নিয়েছি, সেটা তো আর অন্য কাউকে দিয়ে হবে না। মায়ার মায়ায় জড়িয়ে গেছি, এখন চাইলেও ফিরতে পারবো না। তোমার মাঝেই ডুব দিতে চাই, তোমাকে যে ভালোবেসে ফেলেছি। মায়া ভালোবাসি কথাটা শুনে চমকে অয়নের দিকে তাকায়। অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এই প্রথম ও অয়নের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনল। খুব ভালো লাগছে মায়ার, এ এক অন্যরকম অনুভূতি। অয়নের বুকে মুখ লুকাতে ইচ্ছে হচ্ছে মায়ার, কিন্তু পেরে উঠছে না। অয়ন মায়াকে বুকে জড়িয়ে নেয়। এটাই যেন চাচ্ছিল মায়া। আস্তে করে অয়নকে জড়িয়ে ধরে মায়া। অয়ন মুচকি হাসে, চুলে চুমু দেয়। বেশ সময় এভাবেই ছিল দুজন। মুন্নি এসে ব্যাঘাত ঘটালো, দাদা ভাই, ভাবি, খাবেন না? খাবার রেডি করছি। মায়া অয়নের বাহুডোর থেকে সরে আসে। হ্যাঁ আছি, একটু পর বলেই অয়ন কাবার্ড খুলে সেদিনের কেনা শাড়ি, চুড়ি আর জিনিসগুলো প্যাকেট সহ বের করে। মায়া, শাওয়ার নাও, আমি আসি। কি? যা বললাম তাই শুনেছ? যাও। আমি একাই গোসল করব না। আমিও যাব। না, আমি একাই যাব না। আমিও যাব। বললাম তো একাই যাব। আমিও তো বললাম আমিও যাব। আমি যাবই না। অয়ন মায়ের হাতটা টেনে ওয়াশরুমে ঢুকিয়ে বাহির থেকে দরজা আটকে দিল। আরে, আমি জামা কাপড় নেব তো, আমি আছি তো। মায়া আর কিছু বলে না, বিড়বিড় করে ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়। অয়ন এক প্যাকেট থেকে শাড়ি, আরেক প্যাকেট থেকে চুড়ি বের করে দোল বের করে বেডের উপর রেখে দেয়। শার্ট খুলে সোফার উপর রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় অয়ন। মায়াকে ভেজা অবস্থায় পেছন থেকে জড়িয়ে ধরে অয়ন। কেঁপে ওঠে মায়া। অয়ন আস্তে করে মায়ার মুখটা ওপরে তোলে। লজ্জায় তাকাতেও পারছে না মায়া। বড় বড় চুলগুলো ভিজে গেছে, চুল থেকে পানি ঠোঁট ছুঁয়ে পড়ছে। মায়া অয়নের থেকে ঝরে যেতে চাচ্ছে, অয়ন তত কাছে টানছে। জোর করে মায়াকে গোসল করিয়ে দেয় অয়ন। চুল মুছে দিচ্ছে আর নানা রকম কথা বলে যাচ্ছে। মায়া লজ্জা পাচ্ছে, আবার অয়নের উপর রাগও হচ্ছে। অয়ন নানা রকম কথা বলে হাসাতে চাইছে মায়াকে। মায়া জোরপূর্বক বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। অয়ন হেসে দরজা আটকে দেয়। বেডের উপর শাড়ি চুড়ি প্রসাধনী দেখে চমকে যায় মায়া। গুটি গুটি পায়ে শাড়ি পাশে যে দাঁড়ালো মায়া। পাশে একটা চিরকুট রয়েছে। শাড়িটা হয়তো তোমার জন্যই তৈরি করা হয়েছে, পরে নাও, খুশি হব। অনেকদিন ধরে শাড়ি পরতে দেখি না। মায়া শাড়িটা হাতে নিয়ে বুকে জড়ায়। পরক্ষণে মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন অয়ন নিজে বলেছিল শাড়ি পরে কখনো যেন ওকে মুখ না দেখায় মায়া। সাথে আরও কিছু বাজে মন্তব্য করেছিল। মায়া সাথে সাথে শাড়িটা বিছানায় রেখে দেয়। কাবার থেকে হলুদ একটা থ্রি পিস পরে ভেজা কাপড় হাতে নিয়ে পাশের রুমে চলে যায় মায়া। অয়ন হাসি মুখ নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মায়া, আমি ভাবছিলাম বলে সামনে তাকায় অয়ন। কোথায়? মায়া তো রুমে নেই। কোথায় গেল? শাড়িটাও পরে আছে। অয়ন ট্রাউজার টি শার্ট পরে টাওয়ালটা সোফায় ছুঁড়ে ফেলে রুম থেকে বেরিয়ে আসে। মায়া হাঁটুর উপর দুহাত রেখে মুখ গুজে বসে আছে ফ্লোরে। অয়ন আস্তে আস্তে নিঃশব্দে মায়ার কাছে দাঁড়ায়, চুপ করে কোলে তুলে নেয়। আচমকা এমন হয় হকচকিয়ে গেল মায়া। অয়নের শার্ট খামচি ধরে নিজের রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। হাঁটু গেড়ে বসে মায়ার সামনে দুহাত অয়নের দুহাতের মুঠোয় নেয়। মায়ার ভালো লাগছে না অয়নের এরূপ আচরণ। মায়া একা থাকতে চাইছে, অয়নের থেকে দূরে। মায়া, যা হয়েছে ভুলে যাও। আমি তোমার থেকে ক্ষমা চেয়েছি অনেকবার। হ্যাঁ, আমার অনেক অন্যায় হয়েছে, না বুঝে অযথা তোমার উপর অত্যাচার করে। তার জন্য আমি দুঃখিত। চাইলে কি ভোলা যায়? চাইলে কি ভোলা যায় না? হয়তো না। শাড়িটা তোমার জন্য এনেছিলাম, পরলে বেশ ভালো লাগবে, পরে নাও। আর কাল প্যাক করে নিও। কাল সন্ধ্যায় আমরা সিলেট যাচ্ছি। আমি যাব না। আমি যাব। জান না করলো কে? তুমি আমায় জান বললে? আহ, কি সৌভাগ্য আমার। যেতে বলেছি,
জান বলিনি, আবার বললে? আহা ধ্যাত, বউকে ছাড়া কি হানিমুনে যাওয়া যায় বলো? কি? হ্যাঁ, শুনেছ তাই। আমি যাচ্ছি না, দেখা যাবে নে। এখন শাড়িটা পরে নাও, আমি আসি। এসে যেন রেডি পায়, নয়তো নয়তো কি? হ্যাঁ, নয়তো কি বলবো? লজ্জা পাবি তো। বলবো কি? মায়া কপাল কুঁচকে অন্যদিকে তাকায়। অয়ন হো হো করে হেসে ওঠে, বাহিরে চলে যায়। মায়া শাড়ি পরে নেয়, দুলগুলো পরে ঠোঁটের লিপস্টিক লাগিয়ে নেয়, চুড়িগুলো পরে চুলগুলো খোপা করে নেয়। নিজেই নিজেকে দেখছে মায়া, বেশ সুন্দর লাগলেও আগের মতো উচ্ছলতা নেই। চোখের নিচে কালশিটে দাগ পড়ে গেছে, চুলগুলো রুক্ষ হয়ে গেছে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মায়া। এমন সময় খাবার প্লেট হাতে ঘরে আসে অয়ন। প্লেটটা টেবিলের উপর রেখে ধীর পায়ে এগিয়ে যায় মায়ার কাছে। চুলগুলো খুলে দিতেই একরাশ চুল পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে। অয়ন মায়ার চুলে মুখ ডোবায়। মায়া চোখ বন্ধ করে আস্তে আস্তে ঘাড়ে মুখ ডোবাতেই কেঁপে ওঠে মায়া। অয়নের হাত খামচে ধরে। হুম হুম, আমি কিন্তু কিছু দেখি নাই। মুন্নির কথা শুনে অয়ন হতে 3 কদম দূরে সরে যায় মায়া। লজ্জায় মুখই তো তুলতে পারছে না। দিলি তো রোমাঞ্চে 13টা বাজিয়ে। দরজা খোলা রাখলে যে কেউ 13টা বাজাবে। তখনও মানে? অয়ন আমতা আমতা করে বলল, না কিছু না। বলবি কি বল? আমি একটু খালার বাসায় যাইতেছি, তাই বলতে আসলাম। আচ্ছা যা। আচ্ছা। মুন্নি বেরিয়ে যেতেই অয়ন মায়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। মায়া এক প্রকার ঝাড়া দিয়ে অয়নকে সরিয়ে দেয়। দেখুন, যখন তখন আপনার এই কাজগুলো আমার একদম ভালো লাগে না। চলবে। গল্প মায়ার সংসার, 4র্থ পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।